সকলকে আবারও স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমার এই ভিডিওটি হলো যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ দেবে তাদের জন্য। আজকে আমরা কিছু বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বিগত টেটের ইন্টারভিউতে বারবার জিজ্ঞাসা করেছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলো আলোচনাটা শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা করা হতে পারে সেটা হলো যে বাংলা সাহিত্যের ইতিহাসকে কটি যুগে ভাগ করা যায়। উত্তর হলো বাংলা সাহিত্যের ইতিহাসকে মূলত তিনটি যুগে ভাগ করা যায়: আদিযুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আদিযুগ বলতে বা প্রাচীন যুগ বলতে আমরা বুঝি 950 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময়টাকে বলা হয় আদিযুগ। 1351 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে বলা হয় মধ্যযুগ, এবং 1761 থেকে আজ পর্যন্ত এই সময়টিকে বলা হয় আধুনিক যুগ। দ্বিতীয় যে প্রশ্নটা, আদি যুগের সাহিত্য নিদর্শন কি? বাংলা সাহিত্য বা বাংলা সাহিত্যের আদিতম গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে চর্যাপদ। দ্বিতীয় প্রশ্ন, যে চর্যাপদের পুঁথিটি কে, কবে এবং কোথা থেকে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রায় দরবার থেকে, অর্থাৎ রয়্যাল রায় দরবারের পুঁথিশালাটির নাম ছিল রয়্যাল লাইব্রেরি, 1907 সালে এটি আবিষ্কার করেছিলেন। এবং এটি কোথা থেকে ছাপানো হয়েছিল? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা নামে ছাপানো হয়েছিল। তারপর যে প্রশ্নটা, চর্যাপদের ভাষাকে কি বলা হয়? চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা বা আলো আঁধারি ভাষা। চর্যাপদ যারা লিখেছিলেন তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় পদকর্তা। নেক্সট প্রশ্ন, যে চর্যাপদের দু একজন কবির নাম: লুই পা, ভুসুক পা, ঢ্যান্টন পা। দ্বিতীয় নম্বর, নেক্সট প্রশ্ন, চর্যাপদের পদের সংখ্যা কয়টি? চর্যাপদে বর্তমানে পদের সংখ্যা হচ্ছে 46.5টি, কিন্তু চর্যাপদে পদ ছিল 50টি। 3.5টি পদ নষ্ট হয়ে যাওয়ায় বর্তমানে পদের সংখ্যা হলো 46.5টি। তারপর প্রশ্ন করা হতে পারে যে মধ্যযুগের কয়েকটি সাহিত্য নিদর্শনের নাম বলো। মধ্যযুগের যে সাহিত্য নিদর্শনগুলি পাওয়া গিয়েছিল সেগুলি হলো মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন। এবার যে মঙ্গল কাব্যের কয়টি ধারা? না, মঙ্গল কাব্যের মূলত 3টি ধারা: মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল। মনসামঙ্গল কাব্যে দেবী মনসার মাহাত্ম্য বর্ণিত হয়েছে, চণ্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডীর, এবং ধর্মমঙ্গল কাব্যে ধর্ম ঠাকুরের কাহিনী বর্ণিত হয়েছে। নেক্সট প্রশ্ন, যে মনসামঙ্গল কাব্যের আদিকবি এবং শ্রেষ্ঠ কবির নাম লিখো বা বলো। আদিকবি হলেন, মনসামঙ্গল কাব্যের আদিকবি হলেন কানা হরি দত্ত এবং শ্রেষ্ঠ কবি হলেন কেতকীদাস ক্ষেমানন্দ। নেক্সট, চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবির নাম মানিক দত্ত এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দ চক্রবর্তী, আর ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলো ঘনরাম চক্রবর্তী। এবারে এখান থেকে আরো যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হতে পারে, যে ভারতচন্দ্রের লেখা কাব্যটির নাম কি? বিখ্যাত যে কাব্যটির নাম হচ্ছে অন্নদামঙ্গল। ভারতচন্দ্রের উপাধি কি ছিল? রায় গুণাকর ভারতচন্দ্র। তারপরে এখান থেকে যে প্রশ্নগুলো এবার যে প্রশ্নগুলো করা হতে পারে সেগুলি হলো, যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? তোমরা প্রয়োজনে খাতাতে প্রশ্নগুলো লিখে নিতে পারো যে যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? ঈশ্বর গুপ্তকে। নেক্সট প্রশ্ন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, এই চরণটি কে লিখেছেন? উত্তর হলো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ভোরের পাখি কাকে বলা হয়?
বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি। নেক্সট প্রশ্ন, সাহিত্যিক মহাকবি কাকে বলা হয়? সাহিত্যিক মহাকবি বলা হয় মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তকে সাহিত্যিক মহাকবি বলা হয় এবং তার সাহিত্য মহাকাব্য হলো, সাহিত্যিক মহাকাব্য হলো মেঘনাদ বধ কাব্য। অমিতাক্ষর ছন্দের সৃষ্টি কে করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। সনেটের স্রষ্টাকে মাইকেল মধুসূদন দত্ত। তিনি প্রথম কোন নাটকটি লিখেছিলেন? নাটকটির নাম হলো শর্মিষ্ঠা। নেক্সট প্রশ্ন, ছন্দের জাদুঘর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। বিদ্রোহী কবি কাকে বলা হয়? বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মারতি করে উক্তিটি কার? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। শৈবাল দিঘির করে উচ্চ করে শির, লিখে রেখো এক বিন্দু দিলাম শিশির। এটির মূল তাৎপর্য বা বিষয়টি কি? এটির দ্বারা কি বোঝাতে চেয়েছেন? মূল বক্তব্য হলো অকৃতজ্ঞতা ও অহমিকা। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কি? চন্দ্রাবতী। প্রথম মহিলা কবির নাম হচ্ছে চন্দ্রাবতী। এবার প্রশ্ন করা হতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর গীতাঞ্জলি। এবং এটি তিনি ইংরেজিতে কি নামে অনুবাদ করেছিলেন? সং অফারিং। সেটা হচ্ছে 1912 সালে। এবং 1913 সালে তিনি গীতাঞ্জলি পুরস্কার লাভ করেন। এবং এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি উপাধিটি কে দিয়েছিলেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা অনেক সময় জিজ্ঞাসা করেই থাকে যে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা? এটি হলো উপন্যাস, এটি হলো রোমান্টিক উপন্যাস। এবং এই শেষের কবিতার দু একজন চরিত্রের নাম অমিত এবং লাবণ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতি প্রাকৃত বিষয়ক একটি গল্পের নাম ক্ষুদিত পাষাণ। নেক্সট প্রশ্ন, বর্ণপরিচয় গ্রন্থটি কে রচনা করেন? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আলালি ভাষার প্রবর্তক কে? প্যারীচাঁদ মিত্র। নেক্সট, বাংলা স্কট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। ওনাকে সাহিত্য সম্রাটও বলা হয়। পঞ্চতন্ত্র কার রচনা? সৈয়দ মুস্তফা আলী। পদ্মা নদীর মাঝি রচনাটি কার? খুব বিখ্যাত একটা উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়। এখান থেকে প্রশ্ন করা হয় যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটিতে কাদের জীবন চিত্র তুলে ধরা হয়েছে? উত্তর হলো পদ্মা নদীর তীরবর্তী মাঝিদের জীবনযাত্রা এখানে তুলে ধরা হয়েছে। আরণ্যক কার রচনা? আরণ্যক যে উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হুতুম প্যাঁচার নকশা কার রচনা? কালীপ্রসন্ন সিংহ। তারপরে যে প্রশ্নটা অনেক সময় এই প্রশ্নটা করা হয়েই থাকে, রূপসী বাংলার কবি কাকে বলা হয়? জীবনানন্দ দাশ। এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে কাব্যটি সেটা বনলতা সেন। এটি কার রচনা? সেটি হলো জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ হলেন প্রকৃতি প্রেমিক কবি। পথের দাবি বিখ্যাত উপন্যাস, এখান থেকে প্রশ্ন করা হয় যে পথের দাবি কার রচনা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এই উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, পাখি সব করে রব রাত্রি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। এটি কার উক্তি? মদন মোহন তর্কালঙ্কার। এছাড়াও বাংলা এখান থেকে আরো প্রশ্ন করা হয়ে থাকে যে সহজ পাঠের অলঙ্করণ কে করেছিলেন? নন্দলাল বসু। প্রশ্ন করা হয়ে থাকে এই ছবিগুলো
কেন এখনো আধুনিক যুগে সাদা কালো রাখা হয়েছে? তার কারণ হলো রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা এবং শিশুমনের শিশুমনের রং দিয়ে যাতে এই ছবিগুলো রাঙিয়ে তোলা যায়, সেই জন্য ছবিগুলো এখনো সাদা কালো রাখা হয়েছে। এটি ইনার প্রথম প্রকাশক কে ছিলেন? জগদানন্দ রায়। এবং এটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল? শান্তিনিকেতনে পেজ থেকে 1337 বঙ্গাব্দে। মূলত এই পর্বের প্রশ্নগুলো এই পর্যন্তই। যদি তোমাদের আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যদি তোমাদের এই ধরনের ভিডিও তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবে, তাহলে আমি এই বিষয়ক দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।